দর্শক আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা বিল্ডিং করতেছেন তারা অনেক সময় আমাকে একটি প্রশ্ন করেন যে কোন ধরনের ফাউন্ডেশন সিস্টেম সাধারণত বিল্ডিং এর জন্য ভালো, স্যালো ফাউন্ডেশন নাকি ডিপ ফাউন্ডেশন। তো আজকে এই বিষয়ে আলোচনা করব এবং জানার চেষ্টা করব কোন ধরনের ফাউন্ডেশন সিস্টেম আসলে কতটুকু ভালো এবং কেমন কাজ করে। সাধারণত বিল্ডিং এর ফাউন্ডেশন সিস্টেম হলো দুই ধরনের, স্যালো ফাউন্ডেশন এবং ডিপ ফাউন্ডেশন। স্যালো ফাউন্ডেশন বলতে আমরা বুঝি যে কম্বাইন্ড ফুটিং, সিঙ্গেল আইসোলেটেড ফুটিং এবং ম্যাট ফাউন্ডেশনকে আমরা সাধারণত স্যালো ফাউন্ডেশন। এই ধরনের ফাউন্ডেশনগুলো সাধারণত মাটির 6 থেকে 8 ফিটের মধ্যে থাকে এবং যদি সয়েলের উপরের ভাগের মাটি খারাপ হয় তখন উপরের ভাগের মাটি আর এই লোড নিতে পারে না, তখন সেক্ষেত্রে আমরা বা ইঞ্জিনিয়ারগণ একটি বিল্ডিং এর জন্য ডিপ ফাউন্ডেশন ডিজাইন করে থাকেন বা রেফার করে থাকেন। তো ডিপ ফাউন্ডেশনের মধ্যে সাধারণত বাংলাদেশে সবচেয়ে প্রচলিত ফাউন্ডেশন সিস্টেম হলো কাস্টিং C2 পাইল অথবা বোর পাইল এবং প্রিকাস্ট পাইল। তো প্রিকাস্ট পাইল এবং বোর পাইল এই দুটো পাইলিংয়ের মধ্যে সবচেয়ে ভালো কোনটি? যে সাধারণত প্রিকাস্ট পাইল এবং বোর পাইল। প্রিকাস্ট মানে হলো যে আপনি বাহিরে প্রজেক্টের বাহিরে একটি 40 ফিটের ডিজাইন অনুসারে 30 থেকে 40 ফিটের একটি কলামের মতো তৈরি করে সেটাকে আপনি মেশিনের সাহায্যে প্রেসার দিয়ে মাটিতে ঢুকিয়ে দিবেন বা পাইলিংয়ের মতো করে সয়েলের ভিতরে এটাকে ইমপ্লিমেন্ট করে দিবেন। তো এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এর কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো এবং এর মাটির মধ্যে এটা প্রেসারের কারণে প্রেসার দিয়ে এটা ঢুকানোর কারণে দেখা যায় যে এর লোড বেয়ারিং ক্যাপাসিটিও মোটামুটি অনেক ভালো। কিন্তু বোর পাইলিং এর কথা যদি বলি, বোর পাইলিং হলো এমন একটা পাইলিং পদ্ধতি যে এইখানে আগে পানি দিয়ে এবং নির্দিষ্ট মেশিন দিয়ে এইখানে বোরিং করতে হয় এবং বোরিং করে এটার এর ভিতরে হলো আপনার কনক্রিট ঢালাই করতে হয় এবং রিইনফোর্সমেন্ট দিতে হয়। তো এই প্রিকাস্ট এবং বোর পাইল এই দুইটার মধ্যে কোনটা ভালো? যে সাধারণত আমরা যারা ডিজাইন করি বা প্রজেক্ট নিয়ে নানা সময় অ্যানালাইসিস করে থাকি, তো আমাদের মধ্যে দেখা যায় যে সাধারণত বোর পাইলিংয়ের রেকর্ড অত্যন্ত খারাপ মানে হলো জঘন্য। যে আপনার আজকে আমাদের একটি প্রজেক্টের কিছু ডাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এর আদ্যপান্ত দেখানোর চেষ্টা করব। তো সাধারণত যখন একটি বোর পাইলিং ধরেন আজকের প্রজেক্টের যে ডাটা ছিল সেটা হলো 70 ফিট পাইলিং ছিল, 20 ইঞ্চি ডায়ার। তো সর্বপ্রথম হলো যে এর যে পানি দিয়ে বোরিং করা হয় একটি প্রজেক্টের একটি পাইলিংয়ের জন্য, যে এই পানির একটি নির্দিষ্ট ভিসকোসিটির প্রয়োজন পড়ে। এর ভিসকোসিটি যদি প্রয়োজনের তুলনায় কম হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে ভিতরে চারপাশ থেকে বালি ভেঙে পড়ে এবং গর্তের ভিতরে একটি বোরিংয়ের ভিতরে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়, যাকে নিয়ন্ত্রণ করা অনেকটা ডিফিকাল্ট এবং এর মধ্যে কনক্রিট ঢালাই করা অনেকটা ডিফিকাল্ট। তো প্রথমে হলো এর পানির ভিসকোসিটি প্রয়োজন অনুসারে নিউমাফিক করা খুবই গুরুত্বপূর্ণ। যখন আজকে প্রজেক্টে গেলাম এবং এর পানির ভিসকোসিটি এখানে তো টেস্ট করার কোনো ইকুইপমেন্ট নেই, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স থেকে ইউজার এক্সপিরিয়েন্স থেকে দেখা যায় যে আমরা চেষ্টা করি এটাকে বোঝার জন্য। তো এটা যখন দেখলাম যে এর ভিসকোসিটি কেমন, দেখি যে তত একটা ভালো না। তো ফার্স্ট পানির ভিসকোসিটি গেল। সেকেন্ড হলো এর 70 ফিট বোরিং এর মধ্যে 70 ফিট হয়েছে কিনা সেটা পরিমাপ করা খুব গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 70 ফিটের মধ্যে এটার কোয়ালিটি কন্ট্রোল পার্সন এখানে না থাকলে বা সাইট ইঞ্জিনিয়ার না থাকলে এর 70 ফিট ওরা বোরিং করে না বা প্রয়োজনের তুলনায় অনেক কম করে প্রজেক্টটি ছেড়ে দিতে পারে। তো তারপরে বিষয় হলো যখন বোরিং শেষ হয় তখন এর ভিতরে যে রেইনফোর্সমেন্ট, সেই রেইনফোর্সমেন্ট বাদাই করা খুব গুরুত্বপূর্ণ। বাদাই দেখা এবং ডিজাইন অনুসারে এর রেইনফোর্সমেন্ট ঠিক আছে কিনা সেইগুলান অবজারভেশন করা। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে পাইলিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত ওয়েল্ডিং অ্যালাউ করে থাকি, কারণ ওয়েল্ডিং ছাড়া পাইলিং নিয়ন্ত্রণ করা খুবই ডিফিকাল্ট। কিন্তু অত্যাধিক মাত্রায় যখন একটি প্রজেক্টে ওয়েল্ডিং করা হয় তখন ওয়েল্ডিং করলে কিন্তু রডের যে ডাক্টিলিটি সেটা নষ্ট হয়ে যায়। তো ডাক্টিলিটি নষ্ট হয়ে গেলে আপনার যে প্রজেক্ট এই প্রজেক্টটি কিন্তু ভূমিকম্প সহনশীল হবে না
তো সেক্ষেত্রে আরেকটি নতুন বিপদের উৎপত্তি হয়। তো আমরা সাধারণত রেফার করি কিছু অংশ সবচেয়ে মিনিমাম অংশ ওয়েল্ডিং করে বাকি অংশ আপনার এই গুণা দিয়ে বা তার দিয়ে বেঁধে তারপর দেওয়ার জন্য। তবে লেপিংটা ওয়েল্ডিং করা খুবই গুরুত্বপূর্ণ। লেপিং অংশটা সাধারণত দেখা যায় যে ডিজাইন অনুসারে ওয়েল্ডিং করে নিতে হয় বা ওয়েল্ডিং করতে হয়। তারপরে আসি হলো যখন ওয়েল্ডিং করা শেষ হবে, তারপরে এই খাঁচা যখন এর বোরিংয়ের ভিতরে ঢুকানো হবে তখন সেক্ষেত্রে প্রয়োজন মতো সম্পূর্ণ অংশটি ঠিক মতো ঢুকছে কিনা এবং এই যে চারপাশে ভেঙে যাওয়ার যে বালি বা মাটি থাকে সেগুলোর নিচে জমা হয়েছে কিনা, এবং সেগুলান যদি আপনার পানির ভিসকোসিটি কম হয় তখনই দেখা যায় যে এর ভিতরে আপনার সম্পূর্ণ রডটা ঢুকে না। সম্পূর্ণ রডটা যদি না ঢুকে তাহলে এটা কিন্তু খুবই বিপজ্জনক, কারণ এর যখন লোড টেস্ট করা হবে তখন লোড টেস্টে দেখা যাবে যে আপনার এর পাইলিং এর সেটেলমেন্ট অনেক হাই এবং সে ডিজাইন অনুসারে লোড নিতে পারতেছে না। তো সেক্ষেত্রে হলো আপনার খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যদি এইরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার পরামর্শ নেওয়ার সাথে সাথে এবং তাৎক্ষণিক এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হলো যে তার চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা ঘটে সেটা হলো যখন বোরিংয়ে রড ঢুকানো হয় এবং এটা ডালের জন্য প্রিপারেশন নেয় বা প্রস্তুতি নেয়। যখন ডালের জন্য প্রিপারেশন নেয় তখন দেখা যায় যে এর ভিতরে এই রডের ভিতরে ক্রিমিং পাইপ ঢুকানো হয়। এই ক্রিমিং পাইপ 70 ফিটের মধ্যে, যেমন আমাদের প্রজেক্টে যা হয়েছিল আজকে 50 ফিট ক্রিমিং পাইপ দিয়ে সে ঢালাই করে ফেলতেছিল বা ঢালাইয়ের জন্য প্রিপারেশন নিছে, তখন তাকে বাধা দেওয়া হলো যে আপনি 50 ফিট কেন ক্রিমিং পাইপ দিয়ে আপনি 70 ফিটের ঢালাই করতেছেন। তার মানে হলো কি ভিতরে হলো যেই 50 ফিটের পরে 60-70 এই 20 ফিট অংশ হলো যে এখানে সম্পূর্ণ পানি, এর মধ্যে আর কোনো পাইপ নেই। তো এই পানির অংশের মধ্যে দিয়ে যখন আপনার এই কনক্রিট আমরা প্লেস করার চেষ্টা করব তখন এই সমস্ত কনক্রিটটা কিন্তু ওয়াশ হয়ে যাবে। ওয়াশ হয়ে গেলে এর স্ট্যান্ড বলে আর কিছু থাকবে না। তো তারপরে তাকে আরেকটি পাইপ দিয়ে এখানে 70 ফিট দিতে বাধ্য করি এবং তারপরে হলো উনি এটা ঢালাইয়ের জন্য প্রিপারেশন নেয়। এবং ঢালাইয়ের ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে মিক্স ডিজাইন অনুসারে বা এর রিকোয়ার্ড স্ট্রেংথ অনুসারে তারা প্রপার রেশিওতে ঢালাই করতেছে কিনা, ওয়াটার সিমেন্ট রেশিও ঠিক রাখতেছে কিনা, তারপরে ফাইন এগ্রিগেটের পরিমাণ কি পরিমাণ দিচ্ছে, কোর্স এগ্রিগেট কি পরিমাণ দিচ্ছে, এই সমস্ত বিষয়ে মনিটরিং করা এবং এর মান বা কোয়ালিটি নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে একটি পাইলিং আপনার কখনোই আপনাকে যতটুকু স্ট্রেংথ দেওয়ার কথা সেটা দিবে না। আর সেটা না দেওয়া মানে হলো কি যে আপনার একেবারে বিল্ডিং এর নিচের অংশে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই অংশের কোয়ালিটি আপনি কোনোভাবেই মেনটেন করতে পারলেন না। তো ভূমিকম্প বা আপনার নিজস্ব লোডে বা এর যখন এই লোড টেস্ট করা হবে তখন এই পাইল ফেল আসবে। তো সারা বাংলাদেশে সবচেয়ে জঘন্যভাবে তৈরি করা হয় এই বোর পাইল বা কাস্টিং সিটু পাইল, কিন্তু ধারণা করা হয় বা সবার ধারণা যে মাটি খারাপ পাইলিং দিয়ে দাও। পাইলিং দেওয়া মানেই হলো আপনি নিরাপদ, এটা ভাবা সবচেয়ে ভুল। কারণ এই বোর পাইল বা এই ধরনের পাইল হলো সবচেয়ে বিপজ্জনক। যে আপনি যদি একটা সেল ফাউন্ডেশন দিয়ে একটি ডিজাইন করে কেউ, তার চেয়ে বিপজ্জনক হলো আপনাদের এই বোর পাইল বা কাস্টিং সিটু পাইল। তো কাস্টিং সিটু পাইলের ক্ষেত্রে আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ মেনে এবং কোয়ালিটি কন্ট্রোল করে এবং প্রয়োজনীয় সমস্ত সেটআপমেন্ট নিয়ে আপনারা এই ধরনের কাজে আগাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ। পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।